আমার মা প্রায়শই বাবার জমানো টাকা থেকে কিছু কিছু টাকা চুরি করেন। এটাকে চুরি বলে কিনা জানি না, তবে একজনকে না বলে কিছু নেওয়াটা হয়তো চুরির মধ্যেই পড়ে বলে আমার মনে হয়। বাবা একজন ব্যবসায়িক হওয়ার কারণে চাকরিজীবীদের মতো ওভাবে টাকার হিসেব তেমন রাখেন না। তাই প্রতিদিন ব্যবসা শেষে যখন বাড়ি ফিরেন তখন সব টাকাই মায়ের নিকট গচ্ছিত রাখেন। মায়ের কাছে টাকা গচ্ছিত রাখার বিশেষ একটা কারণ রয়েছে, কেননা আমার মা বিয়ের পর থেকেই বাবাকে সেলাই মেশিন চালিয়ে অনেক টাকাই আয় করে দিয়েছিলেন। যদিও এখন শরীরের বিভিন্ন রোগ বাসা বাঁধার কারণে আর সেলাই মেশিনে কাজ করতে পারেন না, তাই সেসব কারণে বাবা মায়ের উপর বিশ্বাস রেখে দিন শেষে সব টাকা তার হাতে তুলে দেন। আর আমার মা অনেক চালাক প্রকৃতির মানুষ হওয়ায় তিনি বাবাকে এতটাই সূক্ষ্মভাবে টাকার হিসাব দেন যে বাবা কখনোই হিসেবের গরমিল খুঁজে পান না। মাঝে সেই টাকা থেকে প্রতিদিন 100-200 টাকা করে সরিয়ে আলাদাভাবে নিজের কাছে রেখে দেন, সেটা আমার বড় বোন আর আমি খুব ভালো করে জানি। এসব কিন্তু তোর বাবাকে কখনোই বলবি না। আমাদেরকে মা প্রায়শই বলেন। মায়ের কথা মতন আমরা বাবাকে এসব কখনোই বলিনি, কারণ আমরা জানতাম মা এসব টাকা কখনো নিজের জন্য জমা করেন না, বরং আমাদের ভবিষ্যতের কথা ভেবেই মা এসব টাকা আমাদের জন্য রেখে দেন। আমার বাবা আবার টাকা উড়ানোর মানুষ, কেননা যেদিন তার ব্যবসা ভালো হবে সেদিন তিনি বড় ইলিশ মাছ নয়তো গরুর মাংস নিয়ে বাড়ি ফিরবেন। আমার মা এই নিয়ে মাঝে মধ্যে বাবার সাথে অনেক চিল্লাচিল্লি করেন। বাবা তখন বলেন, আরে এত চিল্লাও কেন? সপ্তাহে যদি 3-4 দিন মাছ মাংস না খায় তাহলে মুখের রুচিতে একদমই থাকবে না, আর শরীরে পুষ্টিও আসবে না। সত্যি বলতে আমিও হয়েছে ঠিক বাবার মতোই, কারণ প্রতিবেলায় যদি খাবারের মধ্যে আমিষ জাতীয় খাবার না থাকে তবে সেবেলা আমার আর খাবার ভালোভাবে হয় না। আমার মায়ের এমন চেঁচামেচি করারও যথেষ্ট কারণ রয়েছে, কেননা বাবা প্রতি মাসে অনেক টাকা ইনকাম করলেও কখনোই আলাদাভাবে ব্যাংকে টাকা জমা করতেন না। বাবার এরকম উচ্চবিলাসী খাবার দাবারের কারণে প্রতি মাসে ঘর ভাড়া দিয়ে অনেকটা সমান সমানই হয়, অর্থাৎ 1 টাকাও অতিরিক্ত জমা হয় না, যা ইনকাম তাই খরচ। মা বাবাকে অতিরিক্ত টাকা জমা করার কথা বলতে বলতেও যখন দেখলেন বাবার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, তখন তিনি এক প্রকার হাল ছেড়েই দেন এবং পূর্বের মতোই অল্প অল্প টাকা বাবার টাকা থেকে সরাতে থাকেন। করোনার সময় অনেকেরই চাকরি চলে যায়, এমনকি সবার ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। আমার বাবাও এর ব্যতিক্রম ছিলেন না, কারণ তিনি ওষুধের ব্যবসা করতেন, সেটা দেশের বিভিন্ন জায়গাতে পৌঁছে দিতে হতো, কিন্তু লকডাউনের কারণে সেটা কোনোভাবেই পসিবল ছিল না। গ্রামে আমাদের বড়সড় ঘর উঠানো ছিল ঠিকই, কিন্তু শহরে থাকার মূল কারণটা ছিল আমাদের 2 ভাই বোনের পড়ালেখা। করোনার কারণে যখন সবাই নিজেদের মালামাল নিয়ে গ্রামের পথে রওনা দিচ্ছে, তখন আমরা অপেক্ষায় ছিলাম কবে কলেজ খুলবে। বাবার ইচ্ছা ছিল তিনিও সব কিছু নিয়ে আমাদের সহ গ্রামে চলে যাবেন, কারণ ঢাকাতে থেকে শুধু শুধু ঘর ভাড়া দেওয়ার কোনো মানেই হয় না। কিন্তু আমার মায়ের চিন্তাটা ছিল অন্য জায়গাতে। তিনি ভেবেছিলেন যদি সব কিছু নিয়ে গ্রামে চলে যায়, তবে যদি স্কুল কলেজ খুলে যেত আবার সব কিছু নিয়ে ঢাকায় ফিরে আসতে হবে, আর এত মালামাল ট্রাকে করে নিলে কমপক্ষে 20,000 টাকা তো লাগবেই। তাই এসব ভেবে আমার মা গ্রামে যাওয়ার একদমই পক্ষে ছিলেন না। কিন্তু তিনি জানতেন বাবার হাতে টাকা না থাকলে তিনি প্রতিনিয়ত গ্রামে যাওয়ার জন্য উঠে পড়ে লাগবেন। তাই অনেকটা বুদ্ধি করে তিনি তার জমানো সেই টাকা থেকে 20,000 টাকা বাবার হাতে তুলে দিয়ে বললেন, এই টাকা দিয়ে 2 মাসের ঘর ভাড়া দাও আর বাজার করো। আমার বাবা তখন বেশ অবাক হয়ে মাকে জিজ্ঞেস করলেন, এই টাকা তুমি কোথায় পেলে? মা বললেন, রাকিবের আন্টির থেকে ধার আনছি, বলছি যখন আবার ব্যবসা শুরু করবা তখন টাকা দিয়ে দিমু। মায়ের কথা শুনে বাবার বিশ্বাস করা ছাড়া আর কোনো উপায় ছিল না তখন, কেননা অতীতেও আমার আন্টি বিভিন্ন সময় আমাদের প্রয়োজনে টাকা ধার দিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমার বাবা আবার যতই টাকা উঠাক না কেন তিনি কারো কাছ থেকে ধার করলে সময়ের আগেই তা পরিশোধ করে দিতেন। এসব বিষয় লেনদেন বাবার সুষ্ঠু থাকার কারণে কারো কাছে টাকা চাইলে তারা কখনোই অনীহা প্রকাশ করত না। আমার মা খুব ভালো করে জানতেন যে তিনি যদি বাবাকে তার জমানো টাকার ব্যাপারে বিন্দুমাত্র প্রকাশ করেন তবে বাবা আর কখনোই কাজ করবেন না, ওই টাকা শেষ না হওয়া অবধি। লকডাউন শেষ হলে বাবার ব্যবসা যখন আবার আগের রূপে ফিরে আসে, তখন আমার মায়ের দেওয়া টাকাগুলো সে আন্টির নাম করে আস্তে আস্তে পরিশোধ করতে থাকেন আমার বাবা। অথচ এত কিছু সত্ত্বেও বাবা মায়ের এমন চালাকিটুকু ধরতেও পারলেন না। এটা তো গেল লকডাউনের কথা। যখন আমার HSC পরীক্ষা শেষ হলো, তখন অ্যাডমিশনের কোচিংগুলো তাদের কোচিং ক্রিয়া ফলাওভাবে প্রকাশ করতে শুরু করলো, আর আমার ক্লাসমেটরাও সবাই এক এক করে ভর্তি হতে শুরু করলো। আমার মাকে যখন বললাম যে আমিও কোচিংয়ে ভর্তি হব, তখন তিনি সে কথা বাবাকে জানালেন। বাবা আমাকে ভর্তি করাতে চেয়েছিলেন ঠিকই, তবে যখন শুনলেন একেবারে 14,000 টাকা দিতে হবে এবং তাও আবার অনলাইনে ক্লাস হবে, তখন কিছুটা বেঁকে বসলেন। বাবা তখন বললেন, বই কিনে বাসায় বসে পড়ালেখা কর, এত টাকা খরচ করে কোচিং করা দরকার নেই। বাবার এমন কথাই আমার খুব আফসোস হয়েছিল যে আমার বন্ধুরা কোচিং করছে আর আমি কিনা বাসায় বসে পড়ালেখা করব। এসব ভাবতে ভাবতে সেদিন রাতে আমি একটুও ঘুমাইনি। আমার মা সেদিন রাতে মাঝে মধ্যেই আমার রুমে এসে উকি দিচ্ছিলেন যে আমি কি করি। মা হয়তো আমার আফসোসের জায়গাটা ধরতে পেরেছিলেন। চল কোচিংয়ে তোকে ভর্তি করাবো।
আচমকায় মায়ের এমন কথা শুনে আমি বললাম, কালকেই তো আব্বু বলল কোচিংয়ে ভর্তি করাবে না। আরে রাখ তো তোর বাপের কথা, আমার কাছে টাকা আছে না, ওইটা দিয়েই তোরে ভর্তি করামো। সত্যি বলতে সেদিন আমি মাকে পুরো 5 মিনিট জড়িয়ে ধরে রেখেছিলাম আর মনে মনে বলছিলাম, মা তুমি কি জানো তোমার গর্ভে আমি জন্ম নিতে পেরে আজ আমি নিজেকে কতটা ভাগ্যবান মনে করছি। তুমি কিভাবে বুঝে ফেলো আমাদের মনের কথা? আমি জানি তুমি হলে আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিমতী মা। আমি কখনোই তোমাকে কষ্ট দেব না, এই ওয়াদা করলাম প্রভুর কাছে। এসব ঘটনা অতীত। যখন অ্যাডমিশনের সময়গুলোতে আমি রাত জেগে পড়াশোনা করতাম তখন আমার মাও আমার সাথে জেগে থাকতেন, অথচ তিনি কিন্তু ঠিকইভাবে ভোরে উঠে আবার রান্নাবান্নার কাজ করতেন। এক এক করে যখন আমি অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাই তখন মায়ের চেহারার দিকে তাকিয়ে উপলব্ধি করতে পারলাম তিনি তার ছেলের সাফল্যে ছেলের থেকেও হাজার গুণ খুশি। হয়তো প্রতিটি সন্তানের সাফল্যেই মায়েরা এভাবেই খুশি হয়। খুশি তো হবেই, কেননা সন্তানকে সাফল্যের চূড়ায় এগিয়ে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা তো একজন মায়েরই, তা না হলে কার।